আসসালামু আলাইকুম সবাইকে। রাগে অনুরাগে পর্ব 9। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। তিতলি হাতের ফাইলগুলো নিয়ে দৌড়ে পালাতে চাইল। নিজে বাঁচতে পারলে বাপের নাম, ফাইল পরে রাখা যাবে, কিন্তু ভাগ্য তাকে সাহায্য করলো না। সহসা শাড়ির ভাঁজে পা পড়ে টালমাটাল তিতলি ফারাজের সামনেই পড়ে যায়। শেষ পর্যন্ত কিনা ভালুকের সামনেই তাকে পড়তে হলো। ভয়ে চোখ মুখ খিচে রেখেছে। এই বুঝি চড়থাপ্পড় সব তার মুখে পড়বে। মনে মনে বলে কি আনরোমান্টিক, সে পড়ে গেল একটু ধরলো না। এমন আনরোমান্টিক লোকের প্রেমে পড়া কি তার খুবই দরকার ছিল? এখন তো মনে হচ্ছে লিপস্টিক লাগিয়ে দিয়ে একদম ভালো করেছে। এবার এই শার্ট পরে বনভোজন করে আসুক, সবাই দেখে হাসুক। তৎক্ষণাৎ চোখ খিচে রেখে নিজে নিজে উঠার চেষ্টা করলো। উঠতে গিয়ে আবার পড়ে গিয়ে ব্যথাতুর আওয়াজে নিজে নিজে বলল, পাটা ভেঙে গেল রে, আমার মনে হয় আর বনভোজনে যাওয়া হবে না। ফারাজ খানের চোখ জোড়া মেয়েটার অপরূপ মুখখানায় স্থির হয়ে যায়। ধমক দিতে গিয়েও থেমে যায়। এভাবে কখনো কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিনা সন্দেহ। এই মেয়ে তাকে তাকাতে বাধ্য করে, সেও এই মেয়েকে অনেক কিছু করতে বাধ্য করবে। পড়ে গিয়েছে, একদম ভালো হয়েছে। এই মেয়ে এমন উচ্চশিক্ষা পাওয়ারই যোগ্য। টিচারকে ধাক্কা দিয়ে নিজের দোষ স্বীকার না করে উল্টো পালাতে চায়। এর ব্যবস্থা সে পরে করবে, আগে উঠিয়ে নেওয়া যাক। যুবক হাত বাড়িয়ে দিয়ে ধমকের স্বরে বলল, ওঠো বলছি, না হলে এখানে তালা দিয়ে রেখে চলে যাব। সপ্তাদশীর চোখ জোড়া কঠোর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। সে কি স্বপ্ন দেখছে? ভালুক থেকে হাত বাড়িয়ে ওঠার কথা বলছে। তুলে ভালো লাগায় বুকটা ভরে গেল। উঠতে চাইলেও আবার হাত ছেড়ে দেবে না তো? না না, সে ধরবে না। জেদের বসে বলল, আমি নিজেই উঠতে পারবো, আপনার হাত ধরে ওঠা লাগবে না। তিতলির মুখে এমন কথা শুনে ফারাজ রেগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে এলো। বেয়াদব মেয়ের কত বড় স্পর্ধা, তাকে ইগনোর করে ভালোর জন্য হাত ধরতে বলেছে, আবার তেজ দেখায়। তিতলি আবারও উঠতে যায়, কিন্তু এবারও সফল হয় না। পা মনে হয় মুচকে গেছে, তাও সে ভালুকের হাত ধরবে না। ক্রসবডি ব্যাগ খুলে ফোন বের করতে নিলে তৎক্ষণাৎ যুবক ক্ষিপ্ত মেজাজে তিতলিকে দু হাতে টেনে তুলে সোজা পাশের দেয়ালের সাথে চেপে ধরে। দূরত্ব রেখে দাঁড়িয়ে যুবক প্রচণ্ড রাগে হিসিসি ওঠে। আমার মুখের উপর না বলার সাহস কই পাও তুমি? ভেবেছিলে দৌড়ে পালিয়ে গেলে বেঁচে যাবে? তোমার ভাগ্য ভালো তোমাকে এখন কিছু করিনি, না হলে ধাক্কা। ফারাজের কথা শেষ হওয়ার পূর্বে তিতলি ব্যথা পেয়ে বলল, ছাড়ুন। তিতলির গম্ভীর ফারাজই ভালো, এমন রাগী ফারাজকে সে ভয় পায়। সে তাকানোর সাহস পেল না, মাথা নিচু রেখে প্রচণ্ড সাহস ফুজুকিয়ে বলল, আপনি আমার হাত ধরেছেন কেন? ফারাজ শুনল কি না কে জানে, উল্টো হাত পেছনে পেঁচিয়ে ধরেছে। দাঁতের দাঁত চেপে প্রশ্ন করল, আমি সেদিন ল্যাবে ডেকেছিলাম, আসলে না কেন? আর এত রাগ কারে দেখাও? হ্যাঁ, ভয় লাগে না আমাকে? তিতলি নিমষ্ট দাঁত কামড়ালো। কথা খুঁজলে মনে মনে, সে তো ইচ্ছে করে আসেনি, আর কেন আসবে? সে না আসলে তো আরও খুশি, তাকে তো সহ্য করতে পারে না। তবে ইগনোর কি কাজে লেগেছে? এতে হবে না। ভালো কথা বললে আবার আগের মতো হয়ে যাবে। ফ্লোরের দিকে তাকিয়ে থেকে একটু যাচাই করতে বলল, আমি ইচ্ছে তাই আমি আসিনি, আপনার কি সমস্যা? প্রশ্ন করে অপেক্ষা করলো সে। চাইলো, খুব করে চাইলো যেন ফারাজ বলবে, হ্যাঁ সমস্যা, কারণ আমি তোমাকে দেখতে চেয়েছি, তোমার কণ্ঠস্বর শুনতে চেয়েছি, তোমাকে মিস করেছিলাম তাই ডেকেছি। হয়নি। উল্টো ফারাজ ধমক দিয়ে বলল, উত্তর দিতে বলেছি, দিব না। মুখে মুখে তর্ক করল। বলতে গিয়ে ফারাজ হঠাৎ অফিসের করিডোরে কাচের গ্লাসের আয়নার চোখে পড়ে। এক পাশ হয়ে থাকায় স্পষ্ট নিজের ধবধবে সাদা শার্টে লিপস্টিকের গাঢ় দাগ দেখতে পেল। যুবক রেগে গিয়ে ঘুরে ফিরে ভালো করে দেখতে থাকে। তিতলি ভয় পেয়ে যায়, সে ভাবেনি দেখে যাবে। ভয় পেয়ে মেয়েটা সেখান থেকে পায়ে চলে যেতে চায়, কিন্তু ফারাজ হাত হুট করে হাত টেনে ধরে রেগে গিয়ে বলে, বেয়াদব মেয়ে, এসব কি লাগিয়েছ? তিতলি পেছনে ফেরার সাহস পায় না, মুখ ঘুরিয়ে বলল, কি 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 লাগিয়েছি আমি? ফারাজ তিতলিকে টেনে ধরে নিজের পেছনে নিয়ে এলো। পিঠ দেখিয়ে শক্ত মেজাজে বলল, মিথ্যে বললে একদম বনভোজনে যাওয়ার শখ মিটিয়ে ফেলবো। আমি কি আসার সময় শার্ট নিয়ে এসেছি? চোখ কোথায় থাকে বেয়াদব? তিতলি ভয়ে কেঁপে উঠল। এভাবে কেউ ধমকায়? এই লোক তাকে একটুও বোঝে না। একটা চুমোই তো লেগেছে, একটু রোমান্টিক কথা বললে কি হয়? তিতলি নিজের দোষ স্বীকার করবে না। মেয়েটা প্রচণ্ড সাহস জুগিয়ে সে বলল, আমি ইচ্ছে করে লাগিয়েছি, আমার কোনো দোষ নেই। সহসা ফারাজের ফোন বেজে ওঠে। ফারাজ বিরক্ত হয়, ফোন আসার টাইম আর পায় না। দুই তানবের বেজে বেজে উঠতে দেখে ব্যস্ত হয়, পকেট থেকে ফোন বের করে। তিতলি সুযোগ বুঝে ফারাজকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। ফারাজ ফোন হাতে চেয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে দাঁড়াও বলছি।
তিতলি শুনে না, পায়ের গতি বাড়িয়ে দেয়, যেন প্রাণ বাঁচাতে পারলেই বাঁচে। ফারাজ রেগে এই মেয়ে তাকে বড্ড জ্বালাতন করছে সব দিক দিয়ে। ফারাজ খান রেগে মেগে নিজের শার্ট খুলে ফেলে। এটা এখন কিভাবে তুলবে? বৃদ্ধাঙ্গুল দিয়ে ডলতে থাকে তিতলির চুমো লাগা লিপস্টিকের জায়গাটা। কেমন একটা স্মেল আসছে, লিপস্টিক হাতে লেগে লাল লাল হয়ে গেছে। এত গাঢ় লিপস্টিক কেউ দেয়? অনেক চেষ্টা করে উঠাতে না পেরে অয়নকে কল দেয়। দুবার রিং হয়ে কল রিসিভ হয়। ফারাজ বলল, অয়ন। হ্যালো ভাই। ফারাজ, অয়ন তুই কোথায়? আমি তো বাজারে ভাই। একটা সাদা শার্ট কিনে নিয়ে আয় ভালো মানের থেকে। অয়ন উপাস থেকে অবাক হলো, কিন্তু উল্টো প্রশ্ন করার সাহস পায় না, শুধু বলল আচ্ছা ভাই। ফারাজ কড়কটি দিয়ে বিড়বিড় করে আওড়ালো, পালিয়ে যাবেন কই? এর শাস্তি আপনাকে পেতেই হবে। এমন শাস্তি দিব জীবনে আর এসব ঠোঁটলে লাগানোর সাহস পাবেন না। মাইন্ড ইট। তিতলিকে নিচে নামতে দেখে নিধি চিন্তার সুরে বলল, আমি এতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে আছি, ফাইল রেখে আসতে এতক্ষণ লাগে? কি করছিলি? তিতলি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটার হাঁসপাস লাগছে। নিধি সন্দেহ করে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? বড্ড বাচ্চা বেঁচে গেলাম রে, আজ তো আমি গেছিলাম। কি হয়েছে সেটা বলবি তো? পরে বলবো রে, এখান থেকে চল। তিতলিরা গেটে গিয়ে দাঁড়ালো, আবার কিছুক্ষণ পর বাস ছাড়বে। এখন বাজে 10:10। তিতলিরা গেটে দাঁড়িয়ে পিক তুলছে। তখন অয়ন আসতে দেখা গেল। অয়ন তিতলিকে দেখে দাঁড়িয়ে দিয়ে মুগ্ধ চোখে তাকায়। অনেকদিন পর দেখেছে, একটু কথা বলতে গেল। কেমন আছো তিতলি? তিতলি পাশ ফিরে তাকায়। অয়ন ভাইকে দেখে খুশি হয়ে বলে, আরে অয়ন ভাইয়া তুমি? কেন বিশ্বাস হয় না নাকি? তুমি আমাদের সঙ্গে যাবে? তাহলে তো অনেক মজা হবে। তুষার যাবে শুনছি, তাই আসছি, না হলে আসতাম না। তিতলি হেসে হেসে বলল, ভালো করেছ এসে। ফের বলল, তোমার হাতে শপিং ব্যাগ কেন ভাইয়া? এটা ফারাজ ভাইয়ের জন্য এনেছি। ভাইয়ের নাকি ইমার্জেন্সি লাগবে। তিতলি কেসে উঠল, লিপস্টিক লেগেছে তাই বলে ওটা চেঞ্জ করতে হবে? ওটা পরলে থাকলে কি হয়, আরও সুন্দর লাগতো দেখতে। কোনো মেয়েরা তাকাবে না, যত সব ঢং। আবার সেম সারা সাত কিনে তার শাড়ির সাথে মিলিয়ে কিনলে কি পাপ হতো? অয়ন তিতলিকে এমন কিছু ভাবতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো তিতলি? কিছু না ভাইয়া। অয়ন কিছুক্ষণ পর চেয়ে থেকে তারপর মজা করে বলে, এত সেজে গুজে ছেলেদের ইমপ্রেস করতে চাও নাকি? তিতলি ঠোঁট প্রসারিত করে হাসলো, তারপর ফুরফুরে কণ্ঠে বলল, মেয়েরা কখনো ছেলেদের ইমপ্রেস করার জন্য সাজে না ভাইয়া, তারা সাজুগুজু করে অন্য মেয়েদের গা জ্বালানোর জন্য। অয়ন হেসে বলল, এজন্য তিতলিকে তার ভালো লেগে যাচ্ছে। মুচকি হাসি দিয়ে চলে যেতে থাকে। দেরি করলে ভাই রাগ করবেন। ফারাজ দোতলার করিডোরে দাঁড়িয়ে সব দেখছে। অয়নকে সে বলেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেয়াদব মেয়েটার সাথে কথা বলতে। আজকে আসুক, অয়নের একটা ব্যবস্থা করবে। সে এতবার প্রশ্নের উত্তর দিতে বলেছে, না তার কোনো কথা শুনেনি। এখন সবার সাথে হেসে হেসে তাকিয়ে তাকিয়ে কথা বলছে। এতে যেন ফারাজের মস্তিষ্ক জ্বলে উঠল। হাত দিয়ে রেলিং চেপে ধরল। বাস ছাড়ার সময় হয়ে গেছে। রুবাই স্যার মাইক নিয়ে সবাইকে বলছেন, মেয়েরা সবাই মেয়েদের বাসে গিয়ে বসো, আর ছেলেরা ছেলেদের বাসে। তুষার বাসে ওঠার আগে তিতলিকে সাবধানতার বাণী ছুড়ে দিল, জানালা দিয়ে মুখ হাত বের করবি না। তিতলি ভাইকে হেসে বলল, আচ্ছা ভাইয়া। বোনকে সাবধান করে তুষার ছেলেদের বাসে চলে গেল। ছেলেদের জন্য 2টা বাস, মেয়েদের জন্য 2টা বাস ভাড়া নেওয়া হয়েছে, আর সব টিচারদের জন্য কার ভাড়া করা হয়েছে। তিতলি জানালার পাশে বসলো। তার যে কি খুশি লাগতেছে। মোকাইল নন্দর পার্কের সব জায়গাগুলো দেখে তার অনেক শখ ছিল ওখানে যাওয়ার, কিন্তু কখনো যাওয়া হয়নি। আজ তার স্বপ্নটা পূরণ হচ্ছে। ওই সময়ের পর তিতলি আর ফারাজের সামনে পড়েনি। সে ঠিকই ফারাজকে দেখেছে, তবে দূরে দূরে। নিধি, তিতলি, প্রিমা, স্মৃতি ওরা সবাই একসাথে বসেছে। নিধি তিতলিকে বলল, ওই সময় কি হয়েছিল? তুই অফিসে গিয়ে এভাবে নেমেলি কেন? তিতলি চোখের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে। সে কি লজ্জা মেটার? ভীষণ লজ্জা পাওয়ার মতো করে বলল, আমি ভাল্লুক স্যারের সাদা শার্টে লিপস্টিক লাগিয়ে দিয়েছি, মানে চুমু। কি? তুই ফারাজ স্যারকে চুমু দিয়ে লিপস্টিক লাগিয়ে দিয়েছিস? আমি তো ভাবছি তুই লিপস্টিক সব চেটেপুটে খেয়ে ফেলেছিস। লজ্জায় তিতলির মুখখানা লাল নীল হয়ে গেল। এমন কিছু হয়ে যাবে আসলে সেও ভাবেনি। এখন ওই রোগের সামনে সে কিভাবে যাবে? যেমন ভয় পাচ্ছে তেমন লজ্জা মাখা মুখ নিয়ে বলল, আমি ইচ্ছে করে দিই নাই, বিশ্বাস কর। ফাইল নিয়ে সিঁড়ে দিয়ে যাচ্ছিলাম, আর ওই ভাল্লুক কোথাকার থেকে সামনে এসে পড়ল। স্মৃতি পাশ থেকে হতাশ ভঙ্গিতে বলল, তুই সব সময় শুধু ফারাজ স্যারের সাথেই ধাক্কা খেয়ে অঘটন করিস। স্যারের থেকে পালিয়ে আসলে কীভাবে? তোকে থাপ্পড় দেয়নি কয়টা? তিতলি হেসে হেসে বলল, কোনো দয়ালু লোকের খুব দয়া হয়েছিল আমার উপর, তখন ভালুকের কাছে কল দেয়।
আর আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি। নিধি তিতলির পিঠে সামান্য থাপ্পড় দিয়ে বলল, এবার তো মনে হচ্ছে তোর বুদ্ধিশুদ্ধি হইতেছে বেশ তো। ফারাজ স্যারের চোখ দিয়ে ফাঁকি দিয়ে আসতে পারলি, তুই তো স্যারের থেকেও জিনিয়াস বেবি। জিনিয়াস না হলে কি ওনার মন পাবো? তিতলির কথায় ভেতরে বাসের ভেতরে ফুল ভলিউমে গান বেজে উঠল, উল্লালা উল্লালা তু হে মেরি ফ্যান্টাসি। গানের আওয়াজে ওদের কথায় সেখানেই ইতি ঘটে। বাসের সব মেয়েরা গানের তালে তালে তাল মিলিয়ে গাইতে থাকে। দীর্ঘ 1 ঘন্টা পর অবশেষে বাস এসে থামলো নন্দন পার্কের উঁচু রাস্তার সামনে। ড্রাইভার নেমে দরজা খুলে দিতেই একের পর এক সব স্টুডেন্ট বের হলো। মেয়েদের বাস পেছনে ছিল, তাই ছেলেরাও টিচাররা আগে এসে গেছে। তিতলি নেমে এসে অবাক চোখে দেখতে থাকে নন্দন পার্কের বিশাল লোহার গেটটা চোখের সামনে পড়তেই তিতলির মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করলো। গেটের মাথায় বড় বড় করে অক্ষরে লেখা, নন্দন পার্ক ওয়েলকাম। সব স্টুডেন্টদের ভিড়ে হাঁটার জায়গা একটুও পাওয়া যাচ্ছে না। নিধি তিতলির হাত ধরে রেখেছে, ভিড়ের মাঝে আবার যেন হারিয়ে না যায়। ভাইকেও দেখেছে না, ভাল্লুককেও দেখছে না। তিতলি খুশি মনে নিধিকে বলল, দারুণ মজা হবে রে, কি সুন্দর, আমি পিক তোলার জন্য এসেছি। তিতলি নেচে নেচে বলল, আগে ভেতরে চল। ওরা সবাই ভেতরে গেল। ভেতরে যেতেই তুষার বোনকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বাসে কোনো সমস্যা হয়নি তো তোর? না ভাইয়া, খুব ভালো লেগেছে। নিধি তুষারের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কি অ্যাটিটিউড, বোনকে বলেছে তাকে একটু বললে কি হতো। সে অন্যদিকে তাকিয়ে রইল। তুষার এটা দেখেও না দেখার মতো ভান করে বোনকে বলল, সাবধানে হাঁটবি, কোথাও উঠতে মন চাইলে আমাকে এসে বলবি, আমি ওখানে আছি। ওকে ভাইয়া। তুষার বোনের হাব ভাব জানে, মুখে বললেও পরে ভুলে যায়। তার নিধির উদ্দেশ্যে বলল, নিধি তিতলিকে একটু দেখে রেখো কেমন। তিতলি বলল, আচ্ছা ভাইয়া। তুষার উত্তর শুনে ওদিকে চলে গেল। ওরা বান্ধবীরা মিলে রাইডসের দিকে গেল। তিতলি দেখলো অয়ন ক্যামেরা দিয়ে সব ভিডিও করছে। মূলত অয়ন একজন ফটোগ্রাফার বটে। তিতলির খুব ইচ্ছে হলো ওখানে দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে নিবে। অয়নকে বলল, অয়ন ভাইয়া আমার কয়েকটা পিক তুলে দাও। তিতলি কথা শুনে হেসে বলল, অবশ্যই তুলে দেব, তোমরা দাঁড়াও। তিতলি নিধি দুজনে খুশি হয়ে রাইডসের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্টাইলে পিক তুলতে থাকলো। অয়ন পিক তুলতে তুলতে বলল, অনেক সুন্দর হয়েছে পিকগুলো, এদিকে দাঁড়াও এবার। তিতলি একে গিয়ে নাগরদোলায় পাশে দাঁড়ালো। অয়ন বিভিন্ন নিয়মে পিক তুলতে ব্যস্ত হয়ে গেল। আর এই দৃশ্যটা দূর থেকে দেখতে পেল একজন যুবক। দেখে কপাল কুঁচকে আরও সরচাহনিতে চেয়ে বিড়বিড় করে বলল, পিক তোলা বের করব, আগে শুধু হাতের কাছে একবার পাই। তৎক্ষণাৎ মোবাইল বের করে অয়নকে কল দিয়ে অন্যদিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলল। অয়নের ফোন বেজে উঠলে পকেট থেকে ফোন বের করে ফারাজ ভাই নাম দেখে সাথে সাথে রিসিভ করে বলল, হ্যালো ভাই, কিছু বলবেন? তো সে সবখানে খুঁজেছি, গেটের দিকে আয়, এক্ষুনি এসছি ভাই। অয়ন তিতলি নিধিকে বলল। ফারাজ ভাই কল দিয়ে বলল, ওদিকে যেতে, পরে বেশি করে তুলে দিব, এখন যাই। তিতলি মুখ ভেঙচি কাটলো, ফারাজ ভাই যত সব ঢং। তখন সিয়াম কোথা থেকে হাজির হলো। তিতলির সাথে ঝগড়ার উদ্দেশ্য বলল, কে রে ভুটকি, তোরে তো এখন কার্টুনের শাকচুনিদের মতো লাগছে। তিতলি রেগে গিয়ে সিয়ামের চুন টেনে ধরে বলল, প্যারত সর এখান থেকে, তুই কি করিস? ছেলেদের কাছে যা। আরে এত চেতে যাস কেন? তিতলি সিয়ামের চুল আরও জোরে টেনে ধরে বলল, চেতলে এমনভাবে চেতে যে যারা ঠান্ডা করতে আসে তারাও চেতে যায়, বুঝলি? এবার যা। সিয়াম মুখ ভেঙচি কেটে জ্বলে যায়। তিতলি নিধি প্রিমা স্মৃতি ওরা হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় চলে গেল। তিতলি সহসা খুশিতে লাফিয়ে বলল, নিধিরে দেখ না কি সুন্দর লাগছে কৃষ্ণচূড়া গাছটা, চল ওদিকে যাই। নিধি প্রিমা ওরা সবাই তাকালো। আসলে লাল লাল কৃষ্ণচূড়াগুলো ফুলের গাছটা যেন পুরো পার্কের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওটা একটু নিরিবিলি জায়গায়। নিধি চিন্তার সুরে বলল, ওদিকে গেলে যদি কোনো সমস্যা হয়? তিতলি ওখানে যাবে মানে যাবে, তাই ওদের সাহস দিল যেন সে কত সাহসী মেয়ে। অমন করে বলল, চল না, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। শেষ পর্যন্ত ওরা সবাই মিলে তিতলির কথায় সায় জানালো। কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়ালো। গাছটার উচ্চতা ভীষণ লম্বা হওয়ায় একটা ডাল ওদের লাগানে নেই। তিতলি অনেক চেষ্টা করলেও নিতে পারে না। সর্বশেষে বলল, আমি গাছে উঠি। নিধি চেঁচিয়ে বলল, কি গাছে উঠবি মানে কি? আমি তো গাছে উঠতে পারি, প্রথম ডালে উঠে ফুল নিয়ে আসি। নো 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 বোন, গাছে ওঠার দরকার নেই। আর তুষার ভাইয়া জানলে তো তোকে আর জীবনেও কোথাও যেতে দিবে না। ভাইয়া কি এখানে আছে নাকি? তোকে আমি শেষবারের মতো বলছি তিতলি, এখান থেকে চল। তিতলি জেদ ধরে বলল, না আমি গাছে উঠব। তিতলি শাড়িটা বুকের সাথে গুজে নিয়ে গাছে ওঠার জন্য যায়। গাছ লম্বা হলেও চিকন, তাই তিতলির সমস্যা হয় না। তিতলি অনেক কষ্টে প্রথম ডালে উঠে প্রথম ডালে বসলো পা দুলিয়ে। 3-4টা ফুলের ডাল ভেঙে নিচে ফেললো।
ফারাজ খান ইমার্জেন্সি ফোন আসায় কথা বলতে বলতে এদিকে আসতেই চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। তার উপর একজন ডালে বসে পা দুলিয়ে রেখে ডাল ভাঙছে। যুবক ভালো করে তাকাতে চিনতে অসুবিধা হয় না। সহসা ফোন রেখে আকাশ সম রাগ নিয়ে সেদিকে এগিয়ে যায়। তৎক্ষণাৎ প্রিমাকে ভয়ার্থ গলায় ভেসে এলো, তিতলি রে, ফারাজের আসছে এদিকে, আজকে তোর খবর আছে মনে হয়। তিতলি ভয়ে কেঁপে উঠে গাছের ডালে বসা অবস্থায় মনে মনে ভাবে, এই ভাল্লুক কি আমাকে আনন্দ করতে দিবে না? গাছ থেকে দুটো ফুল নিতেও দিবে না। মনে হয় তার আনন্দ দেখে হিংসে হয়। নিজে তো গম্ভীর মুখ নিয়ে হাঁটে, কোনো আনন্দ করতে জানে না, আবার আমাকে কিছু করতে দেবে না। এখন কি করব? তিতলির ভাবনার মাঝে গম্ভীর স্বর ভেসে এলো, আপনারা এখানে কি করছেন? কণ্ঠস্বরটা শুনে তিতলি ডালে বসে মাথাটা গোমর টেনে পেছনের দিকে ফিরে যায়। নিধি প্রেমা ওরা ভয় শেষ। কে বলবো স্যারকে? নিধি কোনো রকম বানিয়ে পেঁচিয়ে বলল, স্যার আসলে আমরা একটা পিক তুলতে এসেছিলাম। ফারাজ আবার গাছের ডালে বসে পেছনে মুখ করে বসে থাকা বেয়াদব মেয়েটার মুখে তাকালো। যুবক ভ্রুযুগল কুঁচকে রেখেছেন কৌতুকে। এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, বনভোজনে এসে গাছে ওঠে, আজকে শুধু নামুক, তারপর বাকি ব্যবস্থা করবে। ফারাজ রেগে গিয়ে বলল, এই মেয়ে নামো বলছি। তিতলি ভয়ে ঢাল আঁকড়ে ধরল। নিধি প্রেমা স্মৃতি ওরা স্যারকে কিছু বলার সাহস পায় না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ করছে। আগেই বলেছিল গাছে ওঠার দরকার নেই, এখন বুঝুক মজা। নিধি সাহস জুগিয়ে বলল, স্যার আপনারা কি? আপনারাও তো এখানে যোগ দিয়েছেন, আপনারাও ওদিকে যান, আমি ওকে নামাচ্ছি। নিধির স্যারের কথার উপর কথা বলার সাহস করতে পারে না। স্যারকে প্রচণ্ড সম্মান করে বিধায় অসহায় চোখে পেছনে ফিরে তিতলির দিকে চেয়ে থাকে। মনে মনে চাচ্ছে স্যার যেন তিতলিকে কিছু না করে। ফারাজ তিতলির দিকে এখনও নামতে না দেখে ধমক দিয়ে বলল, বেয়াদব, ওখানে কেন উঠেছ? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, ফুল নিতে, এক্ষুনি নেমে আসো। তিতলি নামবে না, আগে ফাল্লুক এখান থেকে যেতে হবে, তারপর সে নামবে। তাই সে বলল, আগে আপনি যান। যুবক কিছুক্ষণ চেয়ে থাকে মেয়েটার মুখপানে। এই বেয়াদব মেয়ে কোনোদিন মানুষ হবে ভেবে স্রেফ দাঁত চেপে বলল, তোমার ভাইকে ডাকবো নাকি নিজে নেমে আসবে? তিতলি ভয় পেয়ে গেল। ভাইকে যদি ডাকে তাহলে ভাই আর কখনো কোথাও নিয়ে যাবে না, তাকে অনেক বকবে, আব্বু আম্মুকেও সব বলে দিবে, সে খুব কষ্ট পাবে। তাই বলল, না না প্লিজ, ভাইকে ডাকবেন না, এই যে দেখুন নামতেছি, আপনি চলে যান এখান থেকে, আমি নামবা তারপর ওখান থেকে চলে যাব। বেশি কথা না বলে নামো, আমাকে অন্য ব্যবস্থা করতে বাধ্য করো না। তিতলি গাছ থেকে ভয়ে ভয়ে 5 পা নেমে লাফ দেওয়ায় শাড়ির পেট থেকে অনেকটা সরে যায়। মেয়েটা সেটা বুঝতে পারে না। ফারাজ এদিক এদিক তাকিয়ে থাকার চোখ দুটো আকস্মিকভাবে সেদিকে পড়ে। পর মুহূর্তে চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে ফেলল যুবক। তিতলি কিছুতেই বুঝতে পারে না সেটা। গাছ থেকে নেমে ফারাজ দিকে না তাকিয়ে শাড়িটা এমনকি ঠিকঠাক করে পালাতে চায়। ফারাজ সামনে পড়তে মেয়েটা সে কি লজ্জা, আর সে তো ভাল্লুককে ইগনোর করে। যদি আবার আগের মতো হয়ে যায়। ফারাজ খান বেয়াদব মেয়েটাকে থামায় না, মনে মনে বিড়বিড় করে আওড়ায়, পালিয়ে আর কত দূর যেতে পারবে? ফারাজ খানকে যেহেতু তুমি জ্বালিয়েছ, এবার তুমি দেখবে ফারাজ খান কীভাবে তোমাকে জ্বালায়। মাইন্ড ইট। বনভোজনে পুরোটা সময় সবাই ভালোই কাটলো। নন্দন পার্কের সৌন্দর্য কলেজের সকল স্টুডেন্টদের মন কেড়ে নেওয়ার মতো ছিল। সকাল 11:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত তিতলি পুরোটা সময় নিজের সবটুকু আনন্দ উজাড় করে উপভোগ করেছে বন্ধুবান্ধব নিয়ে। এখন সময় প্রায় সন্ধ্যা 7টা। অবশেষে নন্দন পার্ক থেকে বাড়ি ফিরেছে তিতলি। বাড়িতে চলে আসলেও মনটা যেন ওখানেই পড়ে আছে। ক্রিস স্মৃতি সে কখনো ভুলবে না। তিতলিকে এতক্ষণ তুষার কিছু বলেনি। তিতলি যে গাছে উঠেছে ওই খবর তার কানেও এসেছে। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় বোনকে শাসনের সুরে একটা গাড়ে বলল, তুই ওখানে গিয়ে গাছে উঠেছিস কেন? শাড়ি পরে কেউ গাছে ওঠে? কোনোদিন শুনেছিস? যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যেত তখন কি করতি? তুই কোন দিন মানুষ হবি? হ্যাঁ। ভাইয়ের কথা শুনে তিতলির চোখ জোড়া তাকালো। সত্যি তো সে গাছে উঠেছে। এখন কি ভাইয়ের কাছে স্বীকার করবে নাকি স্বীকার করবে না? না না, স্বীকার করা যাবে না, পরে তাকে আর কোথাও নিয়ে যাবে না। তাই অবাক হওয়ার মতো করে বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি কোনো গাছে উঠিনি, সবই ডাহা মিথ্যা। তুষার তৎক্ষণাৎ বোনের মাথায় টোকা মেরে বলল, একদম মিথ্যা বলবি না, আমি সব দেখেছি, তুই গাছে উঠে বাদরের মতো পা ঝুলিয়ে বসেছিলি। তিতলি ধরা পড়ে গিয়ে আর ঘুরিয়ে মিথ্যা বলার সাহস পেল না। তাই অসহায় মুখ করে বলল, আব্বুকে বলিও না প্লিজ ভাইয়া, আর কখনো গাছে উঠবো না। তুষার বোনের কথা শুনে গম্ভীর মুখে হেসে বলল, তার বোনটা কি অবুঝ, সে দেখেছে বলেছে আর সেটা কি সুন্দর করে বিশ্বাস করে নিচ্ছে। তুষার জানে কিভাবে বোনের মুখে থেকে সত্য কথা বের করতে হবে, তাই বলল, বলবো না, যা। তিতলি খুশি হয়ে ভাইকে চিত্রপ্রফুল্ল বলল, আমার ভালো ভাইয়া। তুষার খোঁচা মেরে বলল,
আমার ভালো বোন এবার হয়েছে। একদম হয়েছে। কথা বলতে বলতে সদর দরজার সামনে এসে কলিং বেল বাজালো তুষার। তৌসিফ শেখ মোবাইল হাতে নেয় তুষারকে কল দেওয়ার জন্য। তখনই কলিং বেলের আওয়াজ শুনে উঠে এসে দরজা খুলে ছেলেমেয়েকে দেখে বললেন, আমি আরও এখন কল দিতে যাচ্ছিলাম। তিতলি খুশি মনে বলল, এই তো চলে এসেছি আব্বু। বনভোজন কেমন কেটেছে আম্মু? কোনো সমস্যা হয়নি তো? অনেক ভালো লেগেছে আব্বু, তুমি গেলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তৌসিফ শেখ হেসে বললেন, এখন রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আম্মু। জি আব্বু। তিতলি চলে যেতেই তৌসিফ শেখ তুষারকে বললেন, তোর সাথে জরুরি কথা আছে। তুষার ভ্রুকুচকে চিন্তা করলো, কি এমন জরুরি কথা? পরক্ষণেই সবাই বসতে বলল, কি এমন জরুরি কথা আব্বু? তৌসিফ শেখ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আফজাল খান আজ আমার অফিসে গিয়ে তার ছেলের জন্য আমার তিতলির হাত চেয়েছে। তুষার চমকে উঠল সহসা, বসা থেকে নড়াচড়া হয়ে অবাকে বলল, কি বলছো আব্বু? ফারাজ ভাইয়ের জন্য? ভাইকে জানে সব? সেটা তো জানি না, কিন্তু খুব জোর করে বলে গেলেন বিষয়টা ভেবে দেখতে। তাই তোকে বললাম। ফরিদা মানু পান চিবাচ্ছে। কিছুটা দূরে বসেই এই কথা শুনে বললেন, পোলা ভালো হইলে দেখে শুই না বিয়ে দিয়ে দাও বাপ। মাইয়া মানুষের যত তাড়াতাড়ি বিয়ে দেওয়ান যাইব ততই মঙ্গল। কিন্তু আম্মা, তিতলো তো এখনও ছোট, এ বয়সে বিয়ে দেওয়া কি ঠিক হইব? তোর বাপে আমারে 13 বছরে বিয়ে করছে, তখন আমি তোর বাপদাদারে গো সব কাম কোস কইরা তোমাদেরও সামলাইছি। তখনকার দিন আর এখনকার দিন এক না মা, এখন যুগ বদলাইছে। তাও ভাইয়া খোঁজখবর লইয়ে দেখ, পোলা যদি ভালো হয় তাইলে তো হইল। তুষার কিছু ভেবে বলল, আব্বু আমি কি ফারাজ ভাইয়ের সাথে এ বিষয়ে কথা বলে দেখব? না, এখন বলার দরকার নেই, আগে আমি ভেবে দেখি, এখন তুই যা। তুষার উঠে চলে যেতে যেতে কিচেনে উকি দিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু 1 গ্লাস লেবুর পানি বানাও। আলিয়া শেখ কিচেনে চা বানাচ্ছিলেন। ছেলের কথা শুনে বলেন, তুই যা, আনতেছি। তুষারের রোদে সমস্যা আছে, বেশিক্ষণ রোদে থেকে আসলে মাথা ব্যথা করে। মায়ের কথায় রুমে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত প্রায় 9টার কাছাকাছি। ফারাজ খান বনভোজনের বিভিন্ন দায়িত্ব বহন করে ভীষণ ক্লান্ত। বনভোজন থেকে আরও পূর্বে আসলেও কলেজে বিভিন্ন কাজ ছিল বিধায় 9টা বেজে গেছে। যুবক বাইক থামিয়ে সদর দরজা দিয়ে ঘরে ঢুকেছেন সবে। আফজাল খান বসে বসে ছেলের আসার প্রহর গুনছিলেন। ছেলেকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে সোজা বললেন, তোর বিয়ে ঠিক করেছি। ফারাজের জ্বলন্ত পা হুট করেই থেমে যায়। এমনিতে অনেক টায়ার্ড ফিল করছে, আর এসে একথা শুনলে মন মেজাজ কি ভালো থাকে। তা বাবাকে ভদ্রতায় বলল, বিয়ে ঠিক করেছ মানে কি ড্যাড? বিয়ে ঠিক করেছি মানে কথা বলে এসেছি। মেয়ে আমার তোর মার সবার পছন্দ হয়েছে। ফারাজ রেগে গিয়ে বলল, তোমাদের তো যাকে দেখো তাকেই পছন্দ হয়, কোন মেয়েকে পছন্দ হয় না ওটা বলো। বিয়েকে তোমাদের আমি করব না বলেছি? ফারিনা বেগম যোগ দিলেন সাথে। রুমে শুয়েছিলেন। স্বামী ছেলের কথা শুনে বেরিয়ে আসলেন। এসেই বললেন, আমার জানা মতে এবার যাকে পছন্দ করেছি তোরও পছন্দ হবে। মেয়েটা খুব মিষ্টি। ওদের অয়ন আছে না, ওর বন্ধু। মায়ের কথা শেষ হওয়ার আগে ফারাজ বলল, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই আম্মু, আমাকে প্রেশার দিও না প্লিজ। ফারাজ খানের ছোট ভাই ফরহাদ খান, বয়সে ফারাজের 4 বছরের ছোট হয়েও আক্ত করা 23 বছর, আর ওদিকে ফারাজ খানের 27 বছর। শুধু বড় ভাইকে ভীষণ সম্মান করে বলে এখনও বউ বাড়িতে আনছে না। শুধুমাত্র ফারাজের বিয়ে করতে দেরি, তার বউ আনতে দেরি হবে না। বউ থেকেও না থাকার মতো রাত পার করছে। এত জ্বালা কতটা কষ্টদায়ক তা শুধু সে জানে, তার ভাই তো তা জানে না। তাই ভাইয়ের বিয়ের জন্য এসে সেও বলল, এবার কিন্তু তোমাকে বিয়ে করতেই হবে ভাইয়া, পরে তোমার আগে আমি বাবা হয়ে গেলে তুমি মানুষকে মুখ দেখাতে পারবে না। ফারাজ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। ফরাদ তাও ভয় না পেয়ে বলল, এবার বিয়ে না করলে আমি বড় হয়ে যাব আর তুমি ছোট। ফারাজ নিজের রাগ শান্ত করে চেঁচে বলল, তো হয়ে যায় না বড়, তোর মন চাইলে তোর বউকে নিয়ে আয়, আমি কি নিষেধ করেছি? তুমি বিয়ে না করে থাকা মানেই নিষেধ করা, মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। আফজাল খান ফরাদকে ইশারা করে চুপ থাকতে বললেন, আমি এত কিছু জানতে চাই না, তোকে বিয়ে করতে হবে আর এটাই আমার শেষ কথা। ফারাজ খান রেগে মেগে শক্ত মেজাজে বলে থামলো, তোমাদের যা খুশি করো, আমাকে আর এসব বিষয়ে বিরক্ত করবে না। বিয়ে করতে বলছো, করব, এবার খুশি? বলে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। আফজাল খান, ফারিনা বেগম, ফরাদ সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ফারিনা বেগম আবার স্বামীর উদ্দেশ্যে বললেন, কিন্তু ওনারা কি রাজি হবে? ছেলেটাকে তো অনেক কষ্টে রাজি করিয়েছি, কার সাথে বিয়ে সেটাও জানতে চাইলো না। পরে যদি কোনো সমস্যা হয় তুমি এসব চিন্তা করো না ফারিন, আমি তৌসিফ শেখকে বুঝাবো। আর আমাদের ফারাজের কোনো দিক দিয়ে কম নেই, না করার মানেই হয় না।
আপনি যা ভালো বুঝেন। ছেলেটা রাগের বশে হ্যাঁ বলেছে, কিন্তু আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। পরের মত বদলাতে দেরি হবে না। আফজাল খান স্ত্রীর কথায় সায় জানালেন। ফারাজ রুমে এসে দরজা দাঁড়িয়ে পরনের শার্ট খুলে ফেলল। বিয়ে শব্দটা যেন বিদ্যুতের ন্যায় ঘুরপাক খাচ্ছে যুবকের মস্তিষ্ক জুড়ে। ফারাজ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট সময় নিয়ে গোসল করে বেরিয়ে এসে সোফায় বসলো। মাথার ভেজা চুলগুলো কপাল লিপটে টপ টপ করে পানি পড়ছে, সেদিকে কোনো খেয়াল নেই। চুলের পানিগুলো মুছতে কেন জানি বিরক্ত লাগছে। ট্রাউজার স্যান্ডো গেঞ্জি পরে কিছুক্ষণ কপাল হাত দিয়ে দিতে সোফায় শুয়ে থাকলো। সহসা চোখের সামনে বেয়াদব এক মেয়ের মুখখানা ভেসে উঠল। আজকাল এই বেয়াদব মেয়েটা তাকে ভীষণ জ্বালায়। পিচ্চি একটা মেয়ে, তার সাথে রাগ জেদ দেখায় ভাবা যায়। একে বুঝে না, ভাবে মেয়েটার মতলব কি সে ঠিকই বুঝে, কিন্তু পাত্তা দেয় না। তার সাথে কি এসব যায়? দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে তিতলি বাইরে বেরিয়ে আসে। খিদে পেয়েছে। পার্ক থেকে আসার পর আর গোসল করে ক্লান্ত শরীর নিয়ে 1 ঘন্টা ঘুমিয়েছিল। ড্রয়িং রুমে আসতে ফরিদা বানু নাতিনকে ডেকে বললেন, এদিকে আয়। তিতলি দাদুর কথা শুনি এগিয়ে গিয়ে বলল, কিছু বলবা দাদু? কইতাম তো বহুত কথা, বলো দাদু। ফরিদা বানু নাতিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোর উপর মনে হইতাছে বিয়ের রং লাগবে সেমরি। তিতলি অবুঝ ভঙ্গিতে না বুঝে বলল, কার বিয়ে দাদু? তোর ছাড়া আর কার? তিতলি ভাবলো তার দাদু মজা করছে, তাই বলল, ছেলে কেমন? ঘুষখোর না কি মেয়েখোর? আর ঘোষখোর মেয়েকে থেকে কি নাতিন বিয়ে দিমুনে? সপ্তদশীর উজ্জ্বল মুখে বলল, তাহলে কেমন ছেলে দেখে দিবা দাদু? গম্ভীর রাগে থেকে, তাদের থেকেও দুমুনা। আমার নাতিনের জামাই হইতে হইব আমার নাতিনের মতো, যাতে মোর লগে বসে 2খানা গল্প করে। তিতলি মনে মনে ভাবে, তার গম্ভীর ফারাজ তো মোটেও তার মতো না। সে তো চটচটে, চঞ্চল, বাচাল, এলোমেলো, উস্কো খুস্কো এবং বৈরাগী স্বভাবের। তাহলে কি আর ভাবতে পারছে না। মেয়েটা আঁখি যুগল পিটপিট করে কিছু বলতে নিচ্ছিল। তখনই আলিয়া শেখ তিতলির জন্য খাবার বেড়ে ডেকে বললেন, খেতে আয় তিতলি। তিতলি কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে বলল, আব্বু ভাইয়া কই আম্মু? বাজারে গেছে কার সাথে দেখা করতে। তিতলি জিদ ধরে বলল, তাহলে আমি আব্বু ভাইয়া চলে আসলে তখন খাবো। বেশি কথা না বলে চুপচাপ খা, তাদের আসতে দেরি হবে বলেছে। তিতলি বাধ্য মেয়ের মতো চুপচাপ খেয়ে রুমে চলে গেল। মনটা ভীষণ খারাপ। মনে মনে চিকন সুরে গান গায়, বুঝে না সে বুঝে না, টোনাটুনিদের বাপ আমারে বুঝে না। তো একটু কথা বলি, আমি কিন্তু চাই আপনাদের এই গল্পটার আপডেট তাড়াতাড়ি দেওয়ার জন্য। হয়তো আপনারা আমার সাথে রাগ করেন, হ্যাঁ রাগ করারই কথা, কিন্তু এখানে আমার কিছু করার নাই। আমি চেষ্টা করি সর্বপ্রথম দেওয়ার জন্য, আর সেখানে আমার তো কিছু করার নাই। যেহেতু লেখিকা আপু লেট করে দেয়, আর আপনারা চান বড় বড় পর্ব, আমি হায়েস্ট 9 মিনিট 10 মিনিট এরকম করে দিতে পারবো। অনেকে কিন্তু বড় করে দেয় পার্ট, তারা অনেক স্লো কথা বলে, কিন্তু আসলে আমি না স্লো কথা বলতে পারি না। আমি এরকমই দ্রুত কথা বলি, এটা রিয়েলও দ্রুত কথা বলি। এখন কি বলবো বলেন, আমি যদি ধরেন একজন সবাই করলো 10 একটা পার্ট দিয়ে, নর্মালি সবাই করে 12-15 মিনিটের একটা পার্ট করে ফেলায়, আর আমার 9 মিনিটও হয় না, 7 মিনিটও হয় না। কী এক অবস্থা! তো আপনারা কি এত ছোটো পার্ট শুনবেন? ছোটো পার্ট শুনলে তো প্রতিদিন একটা পার্ট দিতে পারবো, প্রতিদিন একটা পার্ট আর কি। আর একটু লেট করতেছি, আমি জানি আপনাদের বড় পার্ট দিতে পারি, আপনারা শুনেও ভালো লাগে, আপনাদের আপনাদের স্যাটিসফ্যাকশন আর কি। আমার চেষ্টার আমি কোনো কমতি রাখছি না, আমি যে আপনাদের 2-3টা পার্ট দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়ে উঠছে না। ও আজকে কিন্তু শোনেন, আজকে নতুন একটা গল্প আসছে, মেজর ওয়াসিফ। এই গল্পটা অনেক জোস। রাগী অনুরাগও শুনেন, ওইটা শুনেন। মেজর ওয়াসিফ আমি শুনতে বলবো আপনাদের, শুনলে আপনাদের ভালো লাগবে। মেজর ওয়াসিফ এত সুন্দর, এত ভালো লাগে আমার কাছে। প্রথম পার্টটা যেমন তেমন, দ্বিতীয় পার্টটা যেমন তেমন, তৃতীয় পার্ট থেকে আমি তো ভয়েস দিছি, আমি ভয়েস দিতে আমি কতবার যে হাসছি আল্লাহ। এটা অনেক মজার, আপনারা শুনবেন এটা, আর ফিডব্যাক জানাবেন যে কেমন হয়েছে। আজকে আপলোড হবে, ওকে? আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো পার্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। কমেন্ট করবেন অবশ্যই আপনারা। টাটা।